সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ভাগ্যপতন কখনোই হয় না, হাতের রেখার ধরন এমন হলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ভাগ্যপতন কখনোই হয় না, হাতের রেখার ধরন এমন হলে। সুপ্রিয় দর্শক, আমরা বরাবরের মতো প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, ব্রেন রেখা বা হেডলাইন। হাতের এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হেডলাইন। হাতের এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেটলাইন। আমরা যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও যারা দেখে থাকেন, তারা প্রায় প্রত্যেকেই এই যে চারটি প্রধান রেখা, হাতের এই চারটি প্রধান রেখা সম্পর্কে ধারণা রাখেন। তো আমাদের আজকের আলোচনার বিষয় যে হাতের রেখার ধরন কেমন থাকলে সহসা ভাগ্য পতন তাদের হয় না। সেক্ষেত্রে হাত দেখতে হলে হাতের প্রথম দেখতে হয় হাতের আঙ্গুলগুলো, এই আঙ্গুলি পর্বগুলো। এই আঙ্গুলির পর্ব, প্রত্যেকটা আঙ্গুল, এটি তর্জনী আঙ্গুল, এটি মধ্যমা আঙ্গুল, এটি অনামিকা আঙ্গুল, এটি কনিষ্ঠ আঙ্গুল। এই প্রত্যেকটা আঙ্গুল যদি কোনো জাতক বা জাতিকার হাতে সোজা স্ব ক্ষেত্রের উপরে সোজা দণ্ডায়মান থাকে, লাল গোলাপি আভাযুক্ত এবং মসৃণ গোলাকার থাকে, তাহলে সেই জাতকের হাত দেখবার যে প্রথম স্টেপ সেটি শুভ হিসেবে ধরা হয়। অর্থাৎ এই আঙ্গুলগুলো কোনো দিক বাঁকা থাকবে না, শর্ত কিন্তু এটা, আঙ্গুলগুলো এদিকে বাঁকা কিংবা এদিকে বাঁকা থাকবে না, আঙ্গুলটা চ্যাপ্টা থাকবে না, আঙ্গুলটাই এইভাবে এক্সট্রা কর, তিল চিহ্ন থাকলে এই শুভ ফলটা কিন্তু পায় না। যে আঙ্গুলের ক্ষেত্রে আবার ক্রস চিহ্ন, যে আঙ্গুলে এই তিল চিহ্ন, ক্রস চিহ্ন বা এক্সট্রা কর বা আঙ্গুলের মাঝে এইভাবে দাগ, এরো দাগ, এইগুলো থাকলে সেই গ্রহের অশুভ প্রভাব কিন্তু জাতকের জীবনে বয়ে আসে বলে জ্যোতিষশাস্ত্র উল্লেখ করছে। তো শর্ত হচ্ছে মসৃণ গোলাকার, লাল গোলাপি আভাযুক্ত এবং সুগঠিত আঙ্গুল। আর প্রত্যেকটা আঙ্গুলে যদি এইভাবে ঊর্ধ্বরেখা থাকে, একটি দুটি তিনটি এভাবে ঊর্ধ্বরেখা থাকে, সেটি আরও ভালো ফলাফল কিন্তু নির্দেশ করে। আর তার সঙ্গে আরও সোনাই সোহাগা বলতে পারেন, যদি আমি আগে এঁকে নিই তারপরে বলবো। প্রত্যেকটা আঙ্গুলের মাথায় দেখবেন এইভাবে পয়সার মতো চিহ্ন, মুদ্রা চিহ্ন, খুব স্পষ্ট মুদ্রা চিহ্ন যদি থাকে, মুদ্রা হচ্ছে টাকা, মুদ্রাকেই টাকা বলা হয়। আগেকার দিনে মুদ্রা বিনিময় হতেন, এখনকার দিনে কাগজের টাকা উঠেছে। তো এই চিহ্নগুলোকে মুদ্রা চিহ্ন বলে। তো এই মুদ্রা চিহ্ন যদি থাকে, তার মুদ্রা অবশ্যই আসে, তার জীবনে সে অবশ্যই মুদ্রা আয় করতে পারে, মুদ্রা অর্থাৎ টাকা আয় করতে পারে ব্যাপক, এটি সংকেত বহন করে। আর এই রেখা, ঊর্ধ্বরেখাগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। এগুলোর আরও অনেক ভালো বিচার রয়েছে, প্রত্যেকটা কোন আঙ্গুলে ঊর্ধ্বরেখা থাকলে কি ফল দেয়, এত বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। তো প্রথমে গেল আঙ্গুলের বৈশিষ্ট্য, এবার আসবেন আঙ্গুলের হাতের এই করতল। এই করতলটা কিন্তু রং হতে হবে লাল গোলাপি আভাযুক্ত, পিঙ্ক কালার যেটাকে বলে। তবে হাতের রং, গায়ের রং অনুযায়ী কিন্তু
জাতকের স্ব গায়ের রং অনুযায়ী উজ্জ্বল হতে হবে। অর্থাৎ একজন কালো মানুষের হাতের রঙের বৈশিষ্ট্য একরকম, আর ফর্সা মানুষের হাতের রঙের বৈশিষ্ট্য একরকম হয় না। তাই স্ব গায়ের রং অনুযায়ী উজ্জ্বল বর্ণের হতে হবে। এই হাত যদি কালচে বর্ণের হয়, যদি হলুদ বর্ণের হয়, তাহলে কিন্তু প্রচণ্ড অশুভ ফল প্রদান করে বলে জ্যোতিষশাস্ত্রে বলছে। সেই জাতকের জীবনে কিন্তু প্রচুর সংঘর্ষ করতে হয়। কালচে বা হলুদ হাতের করতাল থাকলে, হলুদ হাতের করতাল থাকলে তারা অসুস্থ, জীবনে ব্যাপক অসুস্থতা তাদের আসে, রক্ত সঞ্চালনের প্রবলেম তাদের থাকে। এই জাতীয় প্রবলেম কিন্তু ক্রিয়েট করে হাতের এই রঙগুলো। তো রং থাকতে হবে লাল গোলাপি আভাযুক্ত। এবার আমরা দেখব যে এই যে তিনটি প্রধান রেখা, ভাগ্যরেখাকে আমরা পরে উজ্জ্বল রাখবো, ভাগ্যরেখাকে মুছেই দিই, ভাগ্যরেখাটা পরে দিব, মুছেই দিলাম। এই যে হাতের তিনটি প্রধান রেখা, অর্থাৎ আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, শুধুমাত্র এই তিনটি প্রধান রেখা যদি স্ট্রং থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলে সেই জাতকের ভাগ্যরেখা না থাকলেও সেই জাতক কিন্তু জীবনে প্রচুর অর্থ আয় করতে পারে, এমন সংকেত বহন করে। এবার আমি একে একে বিশ্লেষণ করে আপনাদের বোঝাবো কেন। এই যে রেখাটি আয়ু রেখা, এই রেখাটিকে থেকে মানুষের আয়ুর বিচারই শুধু করা হয় সেটা নয়। এই রেখা থেকে মানুষের সুস্থতা, মানুষের কর্ম করবার যে স্পিরিট, অর্থাৎ একজন মানুষ যখন সুস্থ থাকবে, শারীরিকভাবে ফিট থাকবে, তখন সে কর্মের প্রতি কিন্তু আপনা আপনিই ধাবিত হয়। আর যাদের ভাগ্যরেখা থাকে না, তারা আপনা আপনিই কর্মঠ হয়, কর্মকে তারা কখনোই পরিত্যাগ করে না, ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে না, তারা কর্মকে জ্ঞান, কর্ম ধ্যান, কর্মকেই প্রাধান্য দিয়ে থাকে। আর আয়ুরেখা যখন স্ট্রং হবে, স্ট্রং বলতে আমি বোঝাচ্ছি এই আয়ুরেখা হতে হবে অতি ক্ষুদ্র নয়, অর্থাৎ অতি চিকন নয়, অতিরিক্ত মোটা নয়, অতিরিক্ত গভীর নয়, মধ্যমানের একটি আয়ুরেখা। এবং আয়ুরেখাটির রং হচ্ছে অনেকটা পোড়ামাটির বর্ণ বিশিষ্ট বলতে পারেন, পোড়ামাটির বর্ণ বিশিষ্ট। এই ধরনের আয়ুরেখা কিন্তু থাকলে সেই জাতক নিরজ্ঞ, সুস্থ শরীর এবং সুস্থ মানসিকতার কাজের স্পিরিট তার প্রচুর থাকে, সে কর্মকে পরিত্যাগ করে বসে থাকে না। কিন্তু শর্ত হচ্ছে এই আয়ুরেখায় এই ধরনের কোনো এরোরেখা দ্বারা যাতে কর্তৃত না হয়, অন্য কোনো এরোরেখা এইভাবে এসে কেটে না দেয়। আয়ুরেখা এইভাবে ভঙ্গ ন হলেও কিন্তু চলবে না। আয়ুরেখা যদি এরকম, অনেকের আছে এইরকম কাটতে কাটতে ওঠে, এরকম হলেও চলবে না। আবার আয়ুরেখার উপরে এরকম ক্রস চিহ্ন যদি থাকে সেটিও অশুভ। আয়ুরেখার উপরে যদি তিল চিহ্ন থাকে সেটিও অশুভ। অনেকের আয়ুরেখার মাঝে ডট, এইভাবে ডট থাকে, অর্থাৎ কাটা ফুটলে যেমন ডট, একটি কাটা ফুটলে তার যেরকম গর্ত মতো হয়ে যায়, এরকম থাকলেও কিন্তু এই আয়ুরেখার সেই শুভ ফলটা পাবে না। অর্থাৎ গভীর স্পষ্ট এরকম আয়ুরেখা। অনেকের আছে এই আয়ুরেখা কোথাও মোটা, এরকম কোথাও মোটা কোথাও চিকন, কোথাও মোটা কোথাও চিকন, এরকম থাকলেও কিন্তু এই শুভ ফলটা পাবে না। স্ট্রং একটি আয়ুরেখা স্ট্রং শরীরের ইঙ্গিত বহন করে। এবার আসুন আমরা দেখব মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা অর্থাৎ ব্রেন লাইন। একজন মানুষের জীবনে সুপ্রতিষ্ঠিত হতে গেলে তার বুদ্ধির প্রয়োগ অপরিসীম। সে যদি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান না হয়, তাহলে সে জীবনে প্রতিষ্ঠা পেতে পারে না। বুদ্ধি থেকেই কিন্তু প্রতিষ্ঠা আসে। তাই এই মস্তিষ্ক রেখাটি থাকতে হবে কোনো দোষ মুক্ত এবং অধিক দীর্ঘ নয়, আবার ছোট, এরকম ছোট মস্তিষ্ক রেখা, অর্থাৎ মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা কম। এই জাতক ছোট মস্তিষ্ক রেখা থাকলে তার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা কম থাকে, সে এত বেশি চালাক চতুর হয় না, কিছুটা বোকা টাইপের হয়। আর মস্তিষ্ক রেখা যদি এরকম একেবারে দীর্ঘ, পুরো হাত জুড়ে হয়, দেখুন আমি এঁকে দিচ্ছি এইভাবে, পুরো হাত জুড়ে হলে সেটিও কিন্তু অশুভ। তাদের মস্তিষ্কের স্থিরতাও কিন্তু কম, মস্তিষ্কের বিচার বুদ্ধি বোধ এটিও কিন্তু কম থাকে। মস্তিষ্ক রেখা থাকবে হচ্ছে এইভাবে,
এত দূর না হলেও চলবে। এই যে মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝি অবস্থানে, অনেকের আরও একটু চন্দ্রের দিকে ঢলে আসে, তবুও সমস্যা নেই। তো স্ট্রং একটি মস্তিষ্ক রেখা থাকলে তার বুদ্ধির অপরিসীম প্রয়োগ করতে পারে, অর্থাৎ সে খুব ইন্টেলিজেন্ট, খুব মেধাবী হয়। সে কর্মর, দেখুন আমরা যে কর্ম করি, এই কর্মের প্ল্যানগুলো কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে আসে। তা যদি মস্তিষ্ক রেখা সুন্দর থাকে, শুভ থাকে, তাহলে তার কর্মের প্ল্যানটা কিন্তু সে সঠিক, সুন্দর এবং সুগঠিতভাবে করতে পারে। কিন্তু এই মস্তিষ্ক রেখা যদি এই ধরনের ক্রস চিহ্ন কিংবা এই ধরনের ক্রস চিহ্ন কিংবা তিল চিহ্ন থাকে, কিংবা যদি মস্তিষ্ক রেখা এইভাবে ভাঙ্গা থাকে, কিংবা এই মস্তিষ্ক রেখা যদি এইভাবে একটু বাঁকা তরঙ্গায়িত হয়, তাহলে কিন্তু তার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা থাকে না। সে কিন্তু ভুলভাল ডিসিশন নিয়ে নেয়। তার ভুলভাল বুদ্ধির প্রয়োগের কারণে জীবনে ব্যাপক ক্ষতি সাধিত হয়, অর্থাৎ জীবনে বারংবার সে উঠানামার মধ্যে তার লাইফ চলে। সেটি হচ্ছে তার নিজের বুদ্ধির প্রয়োগ ভুলের কারণে। এরকম সুন্দর একটি মস্তিষ্ক রেখা। এবার আসুন হৃদয় রেখা। হৃদয় রেখা থেকে মানুষের হৃদয় বৃত্তির বিচার করা হয়। এই হৃদয় রেখা যদি ছোট হয়, তাহলে তার হৃদয়ের বৃত্তিও ছোট। তার মনে প্রেম, প্রীতি, ভালোবাসা, সহানুভূতি এটি কিন্তু কম থাকে। এই হৃদয় রেখা যদি এরকম বৃহস্পতির আঙ্গুল আর শনির আঙ্গুলের মাঝামাঝি থাকে, তাহলে সেই জাতক হয় ব্যাপক বাস্তববাদী মানুষ। সে বাস্তবতার নিরীক্ষেই জীবন পরিচালিত করে। অর্থাৎ আপনি এমনটি বলতে পারেন, বাস্তবতাকে সে কতটা প্রাধান্য দেয়। তার আগে আমি আরও একটি রেখা দেখিয়ে নেব। সেটি হচ্ছে এই মস্তিষ্ক রেখা যদি বৃহস্পতি পর্যন্ত এইভাবে যায়, তাহলে সে হয় আবেগী মানুষ। এবার দেখুন আবেগী আর বাস্তববাদীর মধ্যে পার্থক্য। একজন বাস্তববাদী মানুষ, ধরে নিন যে একজন বাস্তববাদী মানুষ, তার সন্তান, ছেলে বা মেয়ে একটি সম্পর্ক করেছে, প্রেমজ সম্পর্ক, সে চাচ্ছে যে ওই ছেলে বা ওই মেয়েকে বিয়ে করবে। তখন এই বাস্তববাদী মানুষ কিন্তু চিন্তা করবে যে তার অর্থনৈতিক পরিধিটা কেমন। অর্থনীতি কিন্তু বর্তমান সময়ের সমস্ত সুখের মূল। অর্থাৎ আবেগ দিয়ে সে জীবন চলে না। ছেলে মেয়ে সম্পর্ক করেছে, বিয়ে দিতে হবে, এই ভাবনাটি কিন্তু সে ভাববে না। সে কিন্তু ভাববে কি, তার কাছে থাকবে যে অভাব যখন দরজায় এসে পালাই, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানলা দিয়ে পালাই। সে কিন্তু এই সেন্সের মানুষ। আর এই যে আবেগী মানুষ, সে কিন্তু আবেগে ভাববে, কোমল হৃদয়, মানুষের দুঃখ কষ্টে কেঁদে দিতে পারে, মন বিগলিত হয়ে যায়। এবং সে এই লোকটি কিন্তু তখন ভাববে যে যাক, ছেলে পছন্দ করেছে, দিয়ে দিই, মেয়ে পছন্দ করেছে, বিয়ে দিয়ে দিই, কিছু থাক বা না থাক আমার তো আছে, বা পরে করবে, এরকম চিন্তা ভাবনা সে আবেগের দ্বারা চলে। অর্থাৎ এদের হৃদয় কি পরিচালিত হয় আবেগ বৃত্তি দিয়ে, এদের হৃদয় পরিচালিত হয় বাস্তবতা দিয়ে। এই বাস্তবতা সম্পন্ন যদি রেখাটি এরকম বাস্তবতা সম্পন্ন থাকে, বাস্তববাদী রেখা থেকে, তাহলে আরো বেশি শুভ ফল দেয়। এবার আসুন আমরা দেখব ভাগ্যরেখা। যেহেতু ভাগ্য নিয়ে বিচার, তাই ভাগ্যরেখার ব্যাপারটা দেখতে হবে। যদি কোনো জাতকের হাতে ভাগ্যরেখাটি ঠিক মণিবদ্ধ থেকে উঠে এই শনির আঙ্গুলের তৃতীয় পর্বের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু তার জীবনের আয় একেবারে নন স্টপে চলতে পারে। বৃদ্ধ বয়স পর্যন্ত তার জীবনে কর্ম দ্বারা ব্যাপক আয় করতে পারে, একদম নন স্টপেজ। কারণ শনি হচ্ছে কর্মের কারক। আর ভাগ্যরেখাটি একবার মণিবদ্ধ থেকে শনির পর্বের মধ্যে চলে গেছে, তৃতীয় পর্বে, শনির আঙ্গুলের তৃতীয় পর্বের মধ্যে। অর্থাৎ যত ছোট বয়স থেকে আয়ুরেখা স্ট্রং, ভাগ্যরেখা স্ট্রং থাকবে, এরা কম বয়স থেকেই কিন্তু অর্থ আয়ের দিকে ধাবিত হয় এবং জীবনে অর্থ এদের আসে। এরকম যদি না যায়, এরকম যদি শনির এই পর্বে এসে থেমে যায়, তবুও কিন্তু সেটি নন স্টপেজ আয় ইন্ডিকেট করে জ্যোতিষশাস্ত্র মতে। আবার এই ভাগ্যরেখা শেষে যদি এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকে, কিংবা এইভাবে ত্রিভুজ চিহ্ন থেকে, যদি ভাগ্যরেখা ওঠে, অনেকের এরকম চন্দ্রের স্থান থেকে ওঠে, অনেকের এরকম চন্দ্রের স্থান থেকে এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকে, এই ত্রিভুজ চিহ্ন থেকে
ভাগ্যরেখা ওঠে, তাহলে এদের ভাগ্য কিন্তু আরও মজবুত হয়, আরও মজবুত ভাগ্য হয়। উদাহরণস্বরূপ বলবো যে যারা গ্রাম অঞ্চলে নদী বা খালের উপরে সাঁকো দেখেছেন, সাঁকো অর্থাৎ পারাপারের জন্য বাঁশ দিয়ে সেতুর মতো করে একটা বা দুটো বাঁশ পেতে সাঁকো তৈরি করা হয়, যার উপর দিয়ে মানুষ হেঁটে যায়, সাইডে ধরার ব্যবস্থা থাকে বাঁশ দিয়ে। তো এই সাঁকোটা যারা দেখেছেন তৈরি করতে, দেখবেন যে এইভাবে বাঁশ কিন্তু এইভাবে এর ওপরে পোতে এবং এই মাছ দিয়ে হাঁটার বাঁশটা দিয়ে দেয়। কারণ কি, দেখুন যে এই বাঁশটা যখন এইভাবে পোতা থাকবে তখন কিন্তু এই বাঁশটা নড়ানো অনেক কঠিন হয়ে যাবে। ঠিক তেমনি এই আয়ুরেখার নিচে যে ত্রিভুজ, এই ভাগ্যটাকে টলানো কঠিন, নড়ানো কঠিন, এটি অনেক সৌভাগ্যের চিহ্ন। এই সঙ্গে যদি কোনো জাতকের হাতে দেখুন একটি মার্শাল রেখা, এই ধরনের আয়ুরেখার পাশ দিয়ে একটি মার্শাল রেখা থাকে, যেটিকে আয়ুরেখার সহায়ক অনুগামী রেখা বলে। এই মার্শাল রেখা থাকলে এই জাতকের জীবনে দেবদূতের মতো কাজ করে। এই মার্শাল রেখা দেবতাদের আশীর্বাদ এর নিদর্শন স্বরূপ কিন্তু বলা হয়। তো এই মার্শাল রেখা থাকলে যদি এই জাতকের এই আয়ুরেখা এরকম ভগ্নও থাকে, এরকম অশুভও থাকে, তার প্রভাব থেকে কিন্তু জাতককে মুক্তি প্রদান করে। অনেক সময় আছে এই রাহুর ক্ষেত্র থেকে এরকম অনেক রেখা এইভাবে কেটে কেটে বেরিয়ে আয়ুরেখায় স্পর্শ করেছে কিংবা এইভাবে চলে গেছে। তো এই অশুভ রেখাগুলোর প্রভাব এই মার্শাল রেখা থাকলে কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়। তা যদি না থাকে এখানে এই 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 রাহুর ক্ষেত্র থেকে এরো রেখা, এটি খুবই অশুভ ফল দেয়, মানুষকে ঋণগ্রস্ত করাতে পারে। আবার এই রাহুর ক্ষেত্রের মধ্যে যদি এই পাশে এরকম উল্টো পাশে ত্রিভুজ থাকে, তাহলে জাতককে বা জাতিকাকে আইনি জটিলতার মধ্যে ফেলতে পারে। নেশা, ভাং, অবৈধ নারী সঙ্গ, পতিতালয়ে গমনের মতো কাজের সঙ্গে কিন্তু এই রাহু মানুষকে লিপ্ত করায় এবং ব্যাপক অর্থ ক্ষতি, অর্থ ধ্বংস করাই সেই সংকেত বহন করে। তো এই থাকা সত্ত্বেও, এইসব সংকেত থাকা সত্ত্বেও যদি একটি মার্শাল রেখা থাকে, এই অশুভ রেখাগুলোর প্রভাব অনেকাংশে জাতককে কমিয়ে দেয়, অনেক অংশেই কমিয়ে ফেলে। এবার দেখুন রবির স্থান, এই যে রেখাটি রবি রেখা, যদি কোনো মানুষের হাতে এই ভাগ্যরেখা নাও থাকে, মনে করুন ভাগ্যরেখা নেই, একদমই নেই, ভাগ্যরেখার অস্তিত্বই নেই, কিন্তু একটি স্ট্রং রবি রেখা আছে রবির আঙ্গুলের নিচে। দেখুন জ্যোতিষশাস্ত্রে বলছে ভাগ্যরেখা না থাকলে তাকে ভাগ্যহীন বলে না, রবি রেখা না থাকলে তাকে ভাগ্যহীন বলে। রবি রেখার গুরুত্ব এতটা, তাই এই রবি রেখা যার থাকে সে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায়। রবি হচ্ছে যশ, খ্যাতি, সুনাম এবং অর্থবিত্তের কারক। সুনামের সহিত ব্যাপক অর্থ, সেই সঙ্গে এই রবিতে যদি একটি এই ধরনের স্টার সাইন কিংবা বৃত্ত চিহ্ন যদি থাকে, তাহলে সোনাই সোহাগা, এই জাতকের জীবনে অর্থের ব্যাপক অর্থের প্রাচুর্য আসবে, এমন সংকেত কিন্তু বহন করে। আরও অনেকগুলো সংকেত রয়েছে। এই দেখুন দর্শক, আমি হাতের রেখাটা আঁকবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি মিনতি থাকবে বোর্ড মুছতে মুছতে। সেটি বলি যে আমি কিন্তু আপনাদের থেকে অন্তত একটি লাইক আশা করি, কারণ আপনাদের একটি লাইক পেলে আমি অন্তত বুঝতে পারি যে আমি আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি, কিংবা আপনারা আমার এই অনুষ্ঠান থেকে কিছু জানতে পারছেন এই বিষয়ে। জন্য আমি অন্তত আপনাদের থেকে একটি লাইক আশা করি। দেখুন, যদি কোনো মানুষের হাতে বা জাতকের হাতে এইভাবে একাধিক ঊর্ধ্বরেখা আয়ুরেখাতে থাকে, কিংবা মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা যদি বৃহস্পতিতে যায়, মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা যদি বৃহস্পতিতে যায়, তাহলে এই জাতক এত বুদ্ধিমান হয় যে নিজের বুদ্ধির প্রয়োগ সে এত তীব্রভাবে করতে পারে যে তার বুদ্ধি কখনো ভুল ডিসিশন দেয় না, সে যেটা ডিসিশন নেয় সেটাই সঠিক হয়। এবং এটি এক ধরনের রাজযোগ, এটি খুব শুভ সংকেত, এক ধরনের রাজযোগ। একে উন্নতির শেখরে নিয়ে যায় এই জাতক নিজেই নিজের বুদ্ধিকে পরিচালিত করে, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে। এত তীব্র শক্তি সম্পন্ন এই রেখাটি জ্যোতিষশাস্ত্রে এই ইঙ্গিত করছে। যার হাতে আছে সেই বুঝছেন এবং কমেন্টস করে জানান যে আপনার কি অবস্থা, আমি যেটা বলছি তার সঙ্গে সম্পূর্ণ সত্য কিনা।
আর এই রেখা থেকে যদি এইরকম ঊর্ধ্বমুখী একটি রেখা, দেখুন এটা 14-15 বছর বয়সে এঁকেছি, এইরকম একটি রেখা যদি বৃহস্পতিতে যায়, বৃহস্পতি তো শিক্ষার কারক, এই বয়সে যখন এই রেখাটি যাকে যাবে বৃহস্পতিতে, তখন নির্বিঘ্নে শিক্ষা জীবন কিন্তু সমাপ্ত হয়, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে তার ব্যাপক জটিলতা আসে না। কিন্তু এই রেখাটি যখন আদার্স বয়সে, অর্থাৎ এই যে আমি এঁকেছি এটি 30 বছর মতো বয়স, এই বয়সেই যখন আসবে তখন কিন্তু এটি কর্মপ্রাপ্তির বয়স। এই বয়সে থাকলে বেকারদের কর্মপ্রাপ্তি হয়ে যেতে পারে, কর্মপ্রাপ্তি, এবং যাদের কর্ম রয়েছে তারা ঠিক যে বয়সে এই ঊর্ধ্বরেখাগুলো রয়েছে, এই বয়সে এসে ভাগ্যের চাকাকে কিন্তু দ্রুত গতিতে সচল করতে পারবেন। অর্থাৎ যদি আপনার ভাগ্যের গতি 60 কিলোমিটার রেঞ্জে চলে, এই বয়সে এসে দেখবেন আপনার ভাগ্যের চাকা কিন্তু 100 কিলোমিটার রেঞ্জে চলতে শুরু করেছে। অর্থাৎ যে কর্মে আছেন সেই কর্ম ফুলে ফেপে উঠতে পারে, নতুন নতুন কোনো চুক্তি হতে পারে, ব্যবসায় অতিরিক্ত বিক্রি বেড়ে যেতে পারে, চাকরির ক্ষেত্রে থাকলে চাকরিতে প্রমোশন হয়ে যেতে পারে, ইত্যাদি সংকেত কিন্তু বহন করে। দেখুন আবার এই যে আমি ভাগ্যরেখাটি আঁকবো, আরেকটি দুর্লভ রেখা দেখাবো রাহুর ক্ষেত্র থেকে। এই যে ক্ষেত্রটুকু রাহুর ক্ষেত্র, এই যে একটি রাহু রেখা, এটি কিন্তু একটি রাহু রেখা। আমরা সাধারণত মনে করি যে রাহু কিন্তু খুব অশুভ ফল দেয়, না, রাহু কিন্তু যাকে শুভ ফল দেয় তাকে কিন্তু একেবারে ভরে দেয়, হঠাৎ দেয়, ফুলে ফেপে ওঠে। অর্থাৎ পাশার গুটি উল্টাতে হলে রাহুরকে লাগে, যেটা যে আমরা মহাভারতে বা আদি অন্যান্য ইসে যে পাশা খেলার বর্ণনা, যেটা আমি কিন্তু জাস্ট এটা পাশা একটা উদাহরণস্বরূপ আনছি, এটা এখানে কিন্তু মহাভারতের কোনো উল্লেখ নেই এই বিষয়টা, এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের বোঝানোর জন্য বলছি যে পাশার গুটিটা উল্টাতে সাহায্য করে, অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত আলটিমেটলি করে। পাশার গুটিটা আলটিমেটলি উল্টাই, ছেড়ে দিয়েছেন আপনার লাকে লেগে গেছে, ঠিক এমন রাহু আলটিমেটলি মানুষকে, অপ্রত্যাশিত মানুষকে কিন্তু দিয়ে দেয়। অর্থাৎ আপনি আরেকটা উদাহরণ আনতে পারি এখানে, যে আপনি ব্যাট করছেন, আপনার অপোজিট থেকে কেউ বল করছে, আপনি ব্যাটে বল হাঁকিয়েছেন, দৌড়ায় রান নিতে যাবেন, কিন্তু একটু ঘুরে দেখেন বল মাথার উপর দিয়ে ছক্কা। এই যে বিষয়গুলো এরকম অপ্রত্যাশিত, আপনি বল করেছেন, রান নিবেন, কিন্তু দেখেন ছক্কা হয়ে গেছে। তা রাহু কিন্তু এইভাবে দেয়, একদম হঠাৎ দেয়, অপ্রত্যাশিতভাবে দেয়। তো এই যে রাহুর রেখাটি যদি এইভাবে এসে ভাগ্যরেখাতে টাচ করে, শুধুমাত্র ভাগ্যরেখাতে টাচ করে, তাহলে কিন্তু এই বয়সে বেকারদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা, যারা বেকার রয়েছেন তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা একদম হঠাৎ করে, হুট করে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা। কিন্তু এই রেখাটি যদি এইভাবে ভাগ্যরেখা কেটে যায়, তাহলে কিন্তু অত্যন্ত অশুভ ফল। ঠিক এই বয়সে ভাগ্য পতন ঘটবে, ভাগ্যের অশুভ পরিহাস কিন্তু জাতকের জীবনে পেয়ে থাকে, এই সংকেত এই রেখাটি। তো এই যে আমি কিছু সংকেত দেখালাম, এগুলো অত্যন্ত শুভ সংকেত। এই সংকেতগুলোর মধ্যে যদি যতগুলো সংকেত বেশি থাকবে তত বেশি ফলাফল পাবেন, এমনটি জ্যোতিষশাস্ত্র বলছে। একটি থাকলেও পাবেন, দুটি থাকলেও পাবেন, কিন্তু এই সংকেতগুলো যত বেশি থাকবে তত ফলাফলটা বেশি পাবেন। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নতুন নতুন বিষয়গুলো তুলে আনবার জন্য এবং জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।